আসসালামু আলাইকুম। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ টিউবিডির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, যেখানে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ক বিভিন্ন কথা বলে থাকি। অর্থাৎ আমাদের আজকে যে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, স্কোয়ার প্রেজেন্স গ্যাস্ট্রো কেয়ারে, স্পন্সর্ড বাই স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্ড পাওয়ার্ড বাই নিক্সাম মার্কস এফেক্টিভ ট্রিটমেন্ট ফর হাইপার অ্যাসিডিটি। আমি ডাক্তার নাইমা আছি সব সময়কার মতো আপনাদেরই পাশে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, একটা বিষয় আমরা সবসময় কিন্তু খুব দুশ্চিন্তা করি, যেটা নিয়ে যে আমাদের গ্যাসের সমস্যা হচ্ছে, হয়তো বা এটা আমাদের দৈনন্দিনের একটা সমস্যা কারো কারো ক্ষেত্রে। আবার কেউ কেউ বলেন যে আমার বাওয়েল হ্যাবিটটা একদমই নর্মাল নয় এবং কোষ্ঠকাঠিন্য আমার খুব বেশি। এরকম অনেক রকমের মন্তব্য কিন্তু আপনারা ডাক্তারের কাছে গিয়ে করেন, কারণ এই উপসর্গগুলোই কিন্তু আপনাদেরকে অনেকটাই হয়তো বা কষ্ট দিচ্ছে। এবং এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় আসলে সবাই জানতে চায়। এবং কখন এই কোষ্ঠকাঠিন্য থেকে পাইলসের মতো ভয়াবহ যে সমস্যাগুলো আছে এটা হচ্ছে বা কেন হচ্ছে, হলে কি করতে হবে, কি চিকিৎসা আছে, কয়বার কতদিন চিকিৎসা নিতে হবে, সবগুলো বিষয় আমাদের আজকের এই আলোচনার মধ্যে উপস্থিত থাকবে। আর আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কোষ্ঠকাঠিন্য, পাইলস ও গ্যাসের সমস্যায় করণীয়। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জেনারেল ও কোলোরেক্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম স্যার। তিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ওয়ালাইকুম সালাম। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে যারা এই স্পন্সর রয়েছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সমস্ত দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা অধীর আগ্রহে বসে আছেন আমাদের আজকে আলোচনা শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। তো দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই আমি আশা করছি আপনারা আমাদেরকে অনেক অনেক প্রশ্ন করবেন। এবং আমি বলেই দিচ্ছি যে আমাদের আজকের যে বিষয়টি সেটা নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে আমাদের লাইভের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনার বয়সটা কত, কি সমস্যায় ভুগছেন এবং কতদিন ধরে ভুগছেন। তাহলে আমরা চেষ্টা করব আপনাদেরকে কিন্তু খুব সহজে আজকের অতিথির মাধ্যমে সমাধান করে দেওয়ার জন্য। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাই যে আসলে কোষ্ঠকাঠিন্য এই বিষয়টা নিয়ে অনেকের অনেক রকম দুশ্চিন্তা কাজ করে। এবং কোষ্ঠকাঠিন্য কখন হয় বা কখন এটার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজন আছে, সেই বিষয়টাই আপনার কাছে প্রথমেই জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। কোষ্ঠকাঠিন্য হয় না এমন লোকের সংখ্যা নেহাত হয়তো কম। জীবনে কোনো না কোনো সময় কেউ না কেউ কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকে। তবে আমাদের কাছে কোষ্ঠকাঠিন্য বিভিন্ন ভাবে রোগীরা উপস্থাপন করে থাকে। কেউ বলে থাকে আমার বাথরুম হয় না, কোনো ব্যাগ আসে না। কেউ বলে থাকে আমার খুব চিকন নালে পায়খানা হয়। কেউ বলে গুটি গুটি হয়। কেউ বলে আমার আঙ্গুল দিয়ে পায়খানা করতে হয়। আবার কারো সমস্যা পেটটা ঠিক মতো ক্লিয়ার হচ্ছে না। সাধারণ ভাষায় সবাই এই সমস্ত সমস্যাকে কোষ্ঠকাঠিন্য বুঝে থাকেন। অনেকে বলে থাকেন মলত্যাগের পর কোনো পূর্ণতা আসে না। কিন্তু আমরা মেডিকেলের ভাষায় যদি বলি, কেউ যদি সপ্তাহের ৩ বারের চেয়ে কম বাথরুম করে, সেটা কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্যটার বহুবিধ কারণ রয়েছে। সাধারণভাবে বলা যায়, কেউ যদি পর্যাপ্ত পরিমাণে পানি, শাকসবজি না খায়, কায়িক পরিশ্রমটা কম করে, কেউ যদি কোনো ভ্রমণে থাকে, তখন পর্যাপ্ত পরিমাণে টয়লেটের সুবিধা থাকে না, তখনও কোষ্ঠকাঠিন্য হতে পারে। এটা ছাড়া কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রোগের কারণে কোষ্ঠকাঠিন্য হয়। যেমন বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে সাধারণত অনেক বাচ্চাদের ঠিকমতো টয়লেটিং এর অভ্যাসটা করানো হয় না। দেখা যায় অনেক বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাথরুম করে, ঠিকমতো কমোডে বা পটে বসে না, বা পায়খানা মায়েরাও আজকাল খুব ব্যস্ত থাকে, বাবারা সময় দেয় না, সেই ট্রেনিংটা হয় না ছোটবেলা থেকে। তখন দেখা যায় অনেক বাচ্চার কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের কাছে আসে। এটা ছাড়াও বাচ্চা বয়সে যদি কোষ্ঠকাঠিন্য আরেকটা কারণে হয়, সেটা হচ্ছে আমাদের মলাশয়ে দেখা যায় সংকোচন প্রসারণের মাধ্যমে মলটা বের হতে সাহায্য করে। সেখানে যদি নার্ভগুলি ঠিক মতো না হয়, যেটাকে আমরা হার্টস্প্রাং ডিজিজ বলি, সেই কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে। আর বয়স্ক রোগীদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হয়, যেমন শরীরে যদি কারো হাইপোথাইরয়েডিজম থাকে, মানে গলাতে একটা থাইরয়েড গ্রন্থি থাকে, সেখানে যদি হরমোনের কমতি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। এটা ছাড়াও বিভিন্ন ড্রাগসের কারণে
কেউ যদি দেখা যায় হাইপারটেনসিভ ড্রাগ, যেমন প্রেসারের জন্য যে সমস্ত ওষুধ খায়, ক্যালসিয়াম জাতীয় ঔষধ, আয়রন খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। এই কারণগুলি ছাড়াও দেখা যায় মলদ্বারে যদি কারো দেখা যায় রেকটামে ক্যান্সার হচ্ছে, সে তার জন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে। আবার অনেক ক্ষেত্রে কিছু ফাংশনাল ডিসঅর্ডার রয়েছে, অর্থাৎ কোনো কারণ নেই তারপরও তার কোষ্ঠকাঠিন্য। আবার পেলভিক ফ্লোর ডিসঅর্ডার আমরা বলে থাকি, যেমন অনেকে পায়খানা রাস্তায় আঙ্গুল না দিলে পায়খানা হয় না, তার ডিজিটালাইজেশন করতে হয়, তার সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা, আমি বাথরুম করতে পারি না। অনেকে হয়তো অনেক ডাক্তার দেখান, দেখা যায় ডাক্তাররা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করেন, প্রোক্টোস্কোপি করেন, বলে দেন কোনো কিছু তো খুঁজে পাচ্ছি না। তাদের ক্ষেত্রে এই সমস্যাটাকে বলি আমরা ওডিএস, অবস্ট্রাক্টেড ডেফিকেশন সিনড্রোম। সেটা আবার বিভিন্ন কারণে হয়। কারো ক্ষেত্রে দেখা যায় রেক্টোরেক্টাল ইন্টারসাসেপশন যদি থাকে সেই ক্ষেত্রে হতে পারে, অথবা তার যদি রেক্টোসিল থাকে, এন্টারোসিল থাকে, সেজন্য হতে পারে। আবার অনেকের স্লো কোলন ট্রানজিট টাইম, অর্থাৎ আমরা মুখ থেকে পাইপথ পর্যন্ত এই যে লম্বা পথ প্রায় 20 ফিট লম্বা, এখানে সংকুচিত প্রসারিত হয়। এইভাবে আমাদের খাদ্যটা যেমন হজম হয়, এবং যেই খাবারই আমরা খাই না কেন, মাছ মাংস সবগুলি পায়খানা হিসেবে আমাদের বের হতে সাহায্য করে। এখানে জি। যদি দেখা যায় স্লো কোলন ট্রানজিট টাইম থাকে, সেই কারণে হতে পারে। কারণ কোষ্ঠকাঠিন্য একটা ব্যাপক জিনিস। এখন কারো যদি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তার কোনো রোগের কারণে হয় না, হেবিচুয়াল। এখন কারো যদি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য থাকে, আপনি বাজার থেকে ওষুধ কিনে খাচ্ছেন, তারপরে কোনো লাভ হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য আছে, আমি তাদের ক্ষেত্রে বলবো আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। চিকিৎসক আপনার রোগের ইতিহাস নিবেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপর কোষ্ঠকাঠিন্যের কারণটা নির্ণয় করা খুব জরুরি। যেহেতু আমি বললাম বাচ্চাদের ক্ষেত্রে যেমন হার্টস্পাং ডিজিজের জন্য হতে পারে, বয়স্কদের ক্ষেত্রে কোলনে বা রেকটামে ক্যান্সারের জন্য হতে পারে, হাইপোথাইরয়েডিজমের জন্য হতে পারে, ওডিএস এর জন্য হতে পারে। কাজেই রোগটা নির্ণয়টা করা জরুরি আমি মনে করি। সব কোষ্ঠকাঠিন্যটাকে শুধুমাত্র হেবিচুয়াল বা খাবারের জন্য কোষ্ঠকাঠিন্য না ভেবে রোগের কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে, এবং এই সমস্ত কোষ্ঠকাঠিন্য হলে আমাদের অপারেশনেরও প্রয়োজন হয়। আপনার মাধ্যমে সেটাও আমি আমাদের দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। আপনি আসলে খুব বিস্তারিতভাবে আমাদের সাথে আলোচনা করলেন যে কোষ্ঠকাঠিন্য যে শুধুই মাত্র খাদ্য অভ্যাসের সাথে জড়িত নয়, পাশাপাশি অনেক রোগ আছে যেটার জন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে। স্যার, এই যে কোষ্ঠকাঠিন্য সমস্যাটা যে হচ্ছে, অনেকেই মনে করেন যে খাদ্য অভ্যাসের জন্য বোধহয় হচ্ছে, এবং অন্যান্য যে সিমটম গুলো থাকতে পারে স্যার, যে আহ, বিভিন্ন রোগের জন্য বলছিলেন যে স্যার কোষ্ঠকাঠিন্য হতে পারে। তো স্যার, আর কি কি সিমটমস বা লক্ষণগুলো দেখলে অবশ্যই সাথে সাথে একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হতে হবে একজন রোগীকে? আপনি যদি একটু বলে দিতেন আপনার মতামতটা এই ব্যাপারে কি। হ্যাঁ, ধন্যবাদ। কেউ যদি দেখা যায় নর্মাল ভাবে তার বাথরুম হচ্ছে দীর্ঘদিন ধরে, তেমন কোনো অসুবিধা হয় না, হঠাৎ করে 2 মাস 3 মাস ধরে কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে, কখনো কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আবার তরল পায়খানা হচ্ছে, আবার পায়খানার সাথে মিউকাস জাতীয় পদার্থ যাচ্ছে, অথবা মলত্যাগ করতে যাচ্ছে, মলত্যাগের পর কোনো পূর্ণতা আসছে না, অনেক ক্ষেত্রে রক্ত মিশ্রিত পায়খানা আসছে, এইরকম সিমটম নিয়ে যদি আসে, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা যায় রেকটাল ক্যান্সার বা মলাশয়ে ক্যান্সার হতে পারে, সেটাও ধারণা নিতে হবে। তারপর সমস্ত কোষ্ঠকাঠিন্য যে ক্যান্সার সেটা না। অনেকে আবার আমার কথায় ভয় পাবেন না, কারণ শতকরা প্রায় 95 ভাগ ক্ষেত্রে দেখা যায় তেমন কোনো কারণ নাই, শুধুমাত্র ফুড হ্যাবিট, এগুলির কারণে কোষ্ঠকাঠিন্য হয়। রোগের কারণে কিন্তু খুবই কম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা দেখা যায় আসলে তাদের রোগ, কিন্তু সে মনে করছে এমনিতে হচ্ছে, তখন আমাদের কাছে যখন বাজার থেকে ওষুধ কিনে খাচ্ছেন, লাভ হচ্ছে না, 5 মাস 6 মাস চলে গেল, তখন যখন আসেন তখন দেখা যায় সেই ডিজিজটা বা ক্যান্সারটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। এইরকম যদি উপসর্গ হয় অবশ্যই আসবে। আবার বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখা যায় আপনার পায়খানা হচ্ছে না, বাচ্চা দাঁড়িয়ে আছে, স্বাভাবিক নিয়মে পায়খানা করছে না, সেই ক্ষেত্রে একটা যেমন হেবিচুয়াল কনস্টিপেশন হতে পারে, আরেকটা হতে পারে হার্টস্পাং ডিজিজ। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন শিশু সার্জারি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারেন, বা অথবা কোলোরেক্টাল সার্জনের কাছেও আসতে পারেন। আবার জি।
এরপরেও যদি আপনার অনেক কারণ, যেটা বললাম, আঙ্গুল দিয়ে পায়খানা করতে হয়, কোনো ঔষধে কাজ হচ্ছে না, আপনার মনে হচ্ছে বাথরুম যখন করতে যান তখন একটা জায়গায় যে বাথরুমটা বন্ধ হয়ে যাচ্ছে, কোথায় যেন আটকে গেছে, আপনার অনেকে দেখা যায় চামচ দিয়ে বাথরুম করে, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ চিকিৎসক, সার্জন যারা এই বিষয়ে কাজ করে থাকেন তাদের শরণাপন্ন হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। স্যার, এখন একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা যে সকল রোগীদের আছেন, তাদের খাদ্যাভ্যাস কিংবা লাইফস্টাইল মডিফিকেশন এর কতটা প্রয়োজন আছে এবং সেটা কিভাবে করা সম্ভব? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি ইতিপূর্বে বললাম, অধিকাংশ কোষ্ঠকাঠিন্য হচ্ছে লাইফস্টাইলের জন্য। আজকাল সবাই দেখা যায় হাতে একটা মোবাইল থাকে এবং খাবার দাবার করতে যায় বিভিন্ন ফাস্ট ফুডের দোকানে। সবাই দেখা যায় বার্গার বা তৈলাক্ত খাবার খাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে সবজি খাচ্ছে না, পানি খাচ্ছে না এবং কায়িক পরিশ্রমও করছে না। এখন যে করোনার সময় অনেকে ভয়ে দেখা যায় বাসা থেকে বের হয় নাই, হাঁটাহাঁটি কম হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। আমি মনে করি কয়েকটা জিনিস আমরা যদি মেনে চলি তাহলে কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা পেতে পারি। যেমন আপনি যে খাবারটাই খান না কেন, মাছ, মাংস, তার সাথে আপনি সবজি, সালাদ, এগুলির পরিমাণটা একটু বাড়িয়ে দেন। একজন পূর্ণবয়স্ক মানুষ কমপক্ষে প্রতিদিন আপনি ১০ থেকে ১২ গ্লাস পানি খান। প্রত্যেকদিন আপনি অন্তত ৪০ মিনিট করে কায়িক পরিশ্রম করেন। সবসময় বসে থাকবেন না। পায়খানাটা আটকে রাখবেন না। প্রত্যেকদিন প্রত্যুষে মলত্যাগের অভ্যাস করেন। আ তাহলে আপনি কোষ্ঠকাঠিন্য থেকে বিরত থাকতে পারবেন। অনেক সময় কোষ্ঠকাঠিন্যের জন্য কিন্তু বিভিন্ন রকম অসুখের সৃষ্টি হয়। যেমন অ্যানাল ফিশার হতে পারে, পাইলস হতে পারে। দেখেন, আপনি যদি কোষ্ঠকাঠিন্যটাকে প্রতিরোধ করতে পারেন, তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্যজনিত রোগ যেটা অ্যানাল ফিশার অথবা পাইলস, সেগুলিকেও আপনি প্রতিরোধ করতে পারবেন। আ এর জন্য আমি বলব সবার অন্তত সবুজ শাকসবজি যদি খাই, পর্যাপ্ত পরিমাণে পানি, কায়িক পরিশ্রম করি, তাহলে কোষ্ঠকাঠিন্য তো এবং প্রত্যেকদিন প্রত্যুষে মলত্যাগের অভ্যাস করি, তাহলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারবো। সাথে, সাথে কোষ্ঠকাঠিন্যজনিত যে সমস্ত সাধারণ সমস্যা, অ্যানাল ফিশার বা পাইলসের সমস্যা, সেগুলো আমরা প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। স্যার, আপনি বলছিলেন যে আসলে কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস কিংবা অ্যানাল ফিশারের মতো সমস্যাও দেখা দিতে পারে। তো এখন যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলে দিতেন যে পাইলস কিংবা সেটা যে আমরা ক্লিনিক্যাল ভাষায় হেমোরয়েডস ও কখনো বলে থাকি। তো এগুলো কি, বা আসলে একজন রোগী কিভাবে বুঝবে যে তার পাইলস এর সমস্যা হচ্ছে, বা আসলে কখন তাকে যে ডাক্তারের কাছে যেতে হবে, এই ব্যাপারটা বুঝতেও কিন্তু অনেক রোগীদের অনেক সময় লেগে যায়। তো সেটা যদি একটু আমাদের দর্শকদেরকে বুঝিয়ে বলতেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মলদ্বারে বা পায়ুপথে বিভিন্ন রকম রোগ হয়। যেমন অ্যানাল ফিশার, রেকটাল পলিপ, রেকটাল প্রোলাপস, হ্যামোরয়েড, ফিস্টুলা, রেকটাল ক্যান্সার, অ্যানাল ক্যান্সার, পেরিয়ানাল ওয়ার্ট, বায়োনিডাল সাইনাস, পেরিয়ানাল অ্যাবসেস, এটা ছাড়াও বহুবিধ রোগ রয়েছে। কিন্তু আমাদের রোগীরা মলদ্বারে কোনো সমস্যা হলেই মনে করে থাকে এটা পাইলস হয়েছে। আমি বলতে চাই, মলদ্বারে অনেক রকম রোগ হয়, তার মধ্যে একটা রোগ হচ্ছে পাইলস। এখন পাইলস হলে আমাদের রোগীরা কিভাবে বুঝবে? এখন কারো যদি পাইলস হয়, পাইলসটা আবার বিভিন্ন রকম। যেমন আমরা বলি ফার্স্ট ডিগ্রি হেমোরয়েড, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি। এগুলি হচ্ছে ইন্টারনাল বা অভ্যন্তরীণ যে পাইলস গুলি রয়েছে সেটার শ্রেণীবিভাগ। অনেকের ক্ষেত্রে বাইরের দিকেও পাইলস থাকে, সেটাকে বলি আমরা এক্সটার্নাল হেমোরয়েড। আবার কখনো কখনো দেখা যায় হঠাৎ করে মলদ্বারের ভিতর থেকে একটু মাংস বের হয়ে গেছে, সেটা ফুলে গেছে এবং ব্যথা করছে। হয়তো হঠাৎ করেই হয়, সেটাকে বলি থ্রম্বোসড হেমোরয়েড। কাজেই পাইলসের প্রকারভেদ অনুসারে তার উপসর্গগুলিও দেখা দেয়। যেমন কারো যদি প্রথম ডিগ্রি হেমোরয়েড থাকে, তার সাধারণত মলদ্বারে কোনো বাড়তি মাংসের মধ্যে কিছুই দেখা যাবে না। সে বলবে আমার হঠাৎ করে যখন বাথরুমের করলাম, হঠাৎ শক্ত হয়েছিল। তারপর দেখা যাচ্ছে আমার কোমরের মধ্যে প্রচুর পরিমাণে রক্তে ভেসে গেছে। কেমন রক্ত? বলবে একদম তাজা রক্ত। কোনো ব্যথা হয়েছে? ব্যথা নাই। এটা সাধারণত অনেকদিন পর হয়। কেউ বলবে কোষ্ঠকাঠিন্য হওয়ার পরে হয়, পায়খানা শক্ত হয়ে গেলে।
কেউ আবার বলে হয়তো আমাশা জাতীয় সমস্যা হয়েছিল, বারে বারে ডায়রিয়া হয়েছিল, বাথরুমে যেতে হয়েছে, তারপর এই সমস্যাটা হয়েছে। অর্থাৎ কোনো কারণে যদি মলদ্বারে আমাদের স্ট্রেনিং হয়, অর্থাৎ চাপ পড়ে, যেমন কোষ্ঠকাঠিন্য হলে হতে পারে, আবার বেশি বেশি বাথরুমে গেলে হতে পারে। তখন যদি ব্যথা মুক্ত উপায়ে কোনো ব্লিডিং হয় এবং সেটা যদি শুধু তাজা রক্ত যায়, সেটা আসলে একটা হেমোরয়েডের বা পাইলসের লক্ষণ। আবার যদি সেকেন্ড ডিগ্রি হয়, এই উপসর্গের সাথে সে বলবে ভিতর থেকে কি যেন বের হয় একটা গোটার মতো, আবার সেটা এমনিতে ঢুকে যায়। সেটা হচ্ছে দ্বিতীয় ডিগ্রি পাইলস। আবার তৃতীয় ডিগ্রি হলে বলবে অনেকদিন যাবতই একটা কিছু বের হতো, মাঝে মধ্যে তাজা রক্ত যেত, এখন আবার সেটা এমনিতে ঢুকে না, চাপ দিয়ে ঢুকে দিতে হয়, ব্যথা লাগে। আর কারো যদি 4 ডিগ্রি হেমোরয়েড হয়, সে বলবে আগে তো চাপ দিয়ে ঢুকানো যেত, এখন আর ঢুকছেই না। এরকম সিমটম নিয়ে আসতে পারে। কাজেই পাইলসের উপসর্গ তো এগুলি হতে পারে। তারপর ইতিপূর্বে আমি যে কথাটা বললাম, যে কোনো সমস্যা হলেই আমাদের রুগীরা বলে আমার পাইলস হচ্ছে। আমরা যখন আমাদের চেম্বারে আসে বা আমাদের দেখাতে আসে, আমরা যখন জিজ্ঞেস করি আপনার সমস্যা কি? সমস্যা যেমন ব্যথা হতে পারে, রক্ত যেতে পারে, পায়খানা রাস্তার ছোট ছিদ্র হয়ে পুস্পানি যেতে পারে বা ফুলে যেতে পারে। এই সমস্ত উপসর্গের কথা না বলে এক কথাই বলে থাকেন, আমার পাইলস হয়েছে। আমি বলবো আপনার যে সমস্যা হোক না কেন, রোগটা নির্ণয় করবে আপনার চিকিৎসক। সেটা বিভিন্ন রকম রোগ হতে পারে। আপনি সবসময় চেষ্টা করবেন চিকিৎসকের কাছে যেয়ে আপনার সমস্যাটা কি হচ্ছে সেটা বোঝানোর জন্য। অনেকে আবার মনে করে থাকেন, না আমি হয়তো আগের ইতিহাসগুলি বলি। সেটা বলতে বলতে দেখা যায় বর্তমান যে সমস্যা সেটা ভুলে যায়। যেমন কারো হয়তো পায়খানা রাস্তার রক্ত যায় সেটা না বলে সে ইতিহাস বলা শুরু করে, হয়তো বা ২০ বছর আগে আমি কোথাও দাওয়াত খেতে গেলাম, হঠাৎ করে বাথরুম শক্ত হলো, তারপর বিভিন্ন ওষুধ খেয়েছি। সেই ইতিহাসগুলির যদি প্রয়োজন হয়, আপনার ডাক্তারই আপনাকে জিজ্ঞেস করবে। কাজেই আপনার সবসময় আপনার সমস্যাটা কি সেটা যদি আমাদের কাছে খুলে বলেন, তাহলে আমরা রোগটা আপনার ইতিহাসটা ভালো করে নিতে পারবো এবং তার পাশাপাশি আমরা আপনার মলদ্বারটা দেখে, যেটাকে আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন বলি, সেটা করতে পারবো। প্রক্টোস্কোপি অথবা সিগমোইডোস্কোপি করে আপনার রোগটা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক আপনাদেরকে আবারও জানাতে চাচ্ছি, আজকে কিন্তু আমরা কথা বলছি কোষ্ঠকাঠিন্য, পাইলস ও গ্যাসের সমস্যা করণীয় নিয়ে। আমাদের আজকের এই আলোচনার বিষয় নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদেরকে আমাদের লাইভের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবং যদি মনে করেন যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লাগছে এবং আপনাদের আপন কেউ এই অনুষ্ঠানের যে আলোচনার বিষয় তা থেকে উপকৃত হবে, তাহলে অবশ্যই তাদের সাথে আমাদের এই লাইভের ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর্ড বাই স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই নিক্সাম মার্কস এফেক্টিভ ট্রিটমেন্ট ফর হাইপার অ্যাসিডিটি। স্যার আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, আমরা একটু ফেসবুকের কিছু প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। স্যার আমাদেরকে মোহাম্মদ মিজানুর রহমান প্রশ্ন করেছেন যে ওনার স্ত্রী রাবেয়া সুলতানা, বয়স 24 বছর, আজ দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছে। নাভির ডান দিক থেকে তার ব্যথা করে। এখন বর্তমানে বুকে, গলায়, সিনায় এবং আহ পরি- আহ এত পরিমাণ জলে যে সহ্য করতে পারে না, চিৎকার করে। অনেক ডাক্তার দেখিয়েছে, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, আলট্রাসোনোগ্রাম সবই করেছে, কিন্তু সবকিছু নরমাল এসেছে। এখন উনি কি করবেন স্যার, আপনার কাছে পরামর্শ চাইছে। কি ওষুধ খাবে একটু জানতে চাইছে স্যার, যাতে করে একটু ভালো থাকতে পারে। এবং সিটি স্ক্যান করে দেখা গিয়েছে যে ব্যান্ড ইনফেকশন, বুকের ভেতরে ফোলা পানি জাতীয় সমস্যা আছে। তো এটার জন্য কি করতে হবে, আপনার মতামত চাইছে স্যার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আপনি বললেন কোনো সমস্যা নেই। আপনার যে সমস্যাটা আছে, যেটা হচ্ছে আপনার স্ত্রীর তো যন্ত্রণা হচ্ছে, ব্যথা করছে, পেট ফুলে থাকতেছে এবং সমস্যা ভুগছে। আমি মনে করি সমস্ত ইনভেস্টিগেশন গুলি নিয়ে এবং আপনার স্ত্রীর সমস্যাগুলি শুনে আবার একটা রিভিউ করে দেখা দরকার। তারপরে আসলে এটা থেকে আসলে একটা কমেন্ট করা যাবে। কারণ এটা যদি ছোটখাটো সমস্যা হতো, তাহলে অবশ্যই চিকিৎসকরা ধরতে পারতো। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কোনো জটিল সমস্যা যদি আমাদের কাছে আসে, তখন আমরা দেখা যায় একটা মেডিকেল বোর্ড করে সেই চিকিৎসাগুলি করে থাকি।
দেখা যায় যেমন আমাদের পেটে যদি কোনো এরকম প্রবলেম হয়, সার্জন যেমন থাকবে, মেডিসিন স্পেশালিস্ট, গ্যাস্ট্রোন্টোলজিস্ট এবং সমস্ত পরীক্ষাগুলি হাতে নিয়ে আমরা রেডিওলজিস্টদেরও সহায়তা নিই। সেইভাবে যদি আমরা সবাই চিন্তা করে বলতে পারবো, হয়তো রোগটা ধরতে পারবো। অথবা যদি দেখা যায় না কোনো রোগই নেই, যেটার হয়তো কোনো সার্জিক্যাল প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আমরা বলি ফাংশনাল ডিসঅর্ডার। অনেক ক্ষেত্রে দেখা যায় কারো যদি আইবিএস জাতীয় সমস্যা থাকে, আহ, সেটা এরকম সমস্যায় ভুগে থাকে, সেই ক্ষেত্রে রোগটা একদম সারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন ডায়াবেটিস একটা ওষুধ, সেটা কিন্তু একদম সেরে যায় না। বা হাইপার টেনশন বা ব্লাড প্রেশার যদি কারো বেশি থাকে, সবসময় ওষুধ খেতে হয়। কিন্তু কারো যদি ইরিটেবল বাউল সিনড্রোম থাকে, তারও নিয়ম মাফিক জীবনযাপন করলে, সামান্য কিছু ওষুধ খেলে সে ভালো থাকে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগী রোগীরা দেখা যায় আমাদের কাছে অনেক সময় ইন্ডিয়া থেকেও রোগীরা চলে আসে। দেখা যায় বিভিন্ন ভাবে তারা ডাক্তার দেখাচ্ছে, অসুখ সারছে না, বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে। এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, রোগীদের সাথে কাউন্সিলিংটা। যদি আমাদের কোনো তেমন সমস্যা না থাকে, পরীক্ষায় না পাই, আমরা কোনো রোগ খুঁজে পাচ্ছি না, তখন আমাদের চিন্তা করতে হবে না এটা হয়তোবা ইরিটেবল বাউল সিনড্রোম। অনেকে বলা হয় পুরাতন আমাশয় বা এই জাতীয়, বা পেটে গ্যাসের সমস্যা, নানাবিধ বহুবিধ টার্ম বা ব্যবহার করে থাকে। তখন রুগীকে পর্যাপ্ত পরিমাণে কাউন্সিলিং করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা রাতে ঘুমের ওষুধ দিই, পেটে ব্যথা যেন না করে ব্যথানাশক কিছু ওষুধ দিই। এইভাবে রুগীটাকে ফলো আপ রাখার ফলে এবং ঠিকমতো বুঝানোর ফলে অনেক রোগী দেখা যায় ভালো হয়েছে। যেমন আমার ব্যক্তিগতভাবে যদি বলি, দেখা যায় ২ টা পেশেন্ট ইন্ডিয়াতে বিভিন্ন ডাক্তার দেখিয়েছে, তখন সে বিরক্ত হয়ে বাংলাদেশে আসছে। হয়তো চিন্তা করলো না ওখানে যেয়ে দেখায়। যদিও এরকমই হচ্ছে। কিন্তু এই সমস্ত রোগীদের ক্ষেত্রে তার কাউন্সেলিং, প্রত্যেকটা জিনিস বুঝানো, পরীক্ষাতে যদি ধরা না পড়ে তাকে বুঝাতে হবে, দেখেন এরকম না, আপনি এইভাবে চলেন। তখন দেখা যায় সামান্য কিছু ওষুধ ব্যবহার করে অনেক পেশেন্টই ভালো থাকে। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ স্যার। এরপর মিনহাজ ছোটন প্রশ্ন করেছেন যে কোষ্ঠকাঠিন্য আর পাইলসের কারণে লুবিল্যাক্স 24 সকালে একটা রাতে দুটা করে খাচ্ছে, ট্যাবলেট ডেফলন সকালে একটা রাতে একটা খাচ্ছে, প্রেসক্রাইব করেছিল ডক্টর 1 মাসের জন্য। ওষুধ সেবন করার পর সুস্থ বোধ করছে ইনশাল্লাহ। এখন ওনার প্রশ্ন হচ্ছে লুবিল্যাক্স সেবন করলে বমি বমি ভাব, পেটে অস্থির বোধ হওয়া, সেক্ষেত্রে এখন করণীয় কি? লুবিল্যাক্স কি অফ করে দিবে কিনা, যেহেতু পাইলসের সমস্যা এখন আর নেই? আর একটা জিনিস উনি জানতে চাইছে যে আম, উনি টানা 1 সপ্তাহ মাংস খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়, ফলে রক্তক্ষরণও হয়। সেক্ষেত্রে এটা থেকে উত্তরণের উপায়টা কি আছে স্যার? উনি এটাই জানতে চাইছে আমাদের কাছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই ক্ষেত্রে যেটা বলবো, আপনি কখনোই কোনো ঔষধ, পায়খানা নরম করার ঔষধ সবসময় খাবেন না। আপনি যদি কোনো ঔষধ সবসময় খেতে থাকেন পায়খানা নরমের জন্য, তখন দেখা যায় তার প্রতি একটা ডিপেন্ডেন্সি গ্রো করে। এখন আপনি যদি সবসময় হাঁটাহাঁটি না করেন, গাড়িতে চলেন, হঠাৎ করে হাঁটতে যেয়ে গেলে দেখবেন আপনার পায়ে ব্যথা হচ্ছে। ঠিক তদ্রূপ আমাদের খাদ্যনালী। দেখা যায় আমরা যদি বিভিন্ন ওষুধ খেয়ে বাথরুম করি, তখন কিন্তু ওষুধ বন্ধ করলে আর স্বাভাবিকভাবে হতে চাবে না। এর জন্যই আমি আমাদের রোগীদের বলি, সবসময় আপনি আহ, যেগুলি আমাদের নরমাল খাবার, যেমন আপনি মাছ মাংস সবই খান, খাবার পাশে যদি প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল খান, পর্যাপ্ত পরিমাণে পানি, কায়িক পরিশ্রম করেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনি কোষ্ঠকাঠিন্যটা বিরত থাকতে পারবেন। যদি তাতেও কোষ্ঠকাঠিন্য আপনার না সারে, তারপরে আমি বলি আপনি ইসবগুলের ভুসি ৩ চামচ পানিতে ভিজিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন। অনেকে দেখা যায় আগের দিন রাতে ভিজিয়ে রাখে, পরের দিন খায়। তাতে কিন্তু খুব ভালো একটা কাজ করে না। সেজন্য আমি বলি সাথে সাথে খাবেন এবং প্রচুর পরিমাণে আপনি পানি পান করবেন। তাতেও যদি কাজ না হয়, তাহলে খুবই শর্ট টার্ম, অল্প সময়ের জন্য আমরা ল্যাকটোলুজ জাতীয় ঔষধ, লুবিলাক জাতীয় ঔষধ দিয়ে থাকি। এতে যদি দেখা যায় সেরে যায়, তারপর যখন নরমাল হয়, তাকে বলা হয় খাবারের মাধ্যমে সেটা কন্ট্রোল রাখতে। অনেকের দেখা যায় এত কিছুর পরও কাজ হচ্ছে না। তখন আমরা অনেক ক্ষেত্রে আবার দেখা যায় পায়খানা যদি বাচ্চাদের ক্ষেত্রে না হয়, ওই গ্লিসারিন সাপোজিটরি ইউজ করি। তখন সেটা নির্ভর করে হচ্ছে, যদি দেখা যায় না মলদ্বারে একটা শক্ত পায়খানার মতো হয়ে আছে গুটি গুটি, তখন গ্লিসারিন সাপোজিটরি যদি ইউজ করি, পায়খানাটা নরম হয়ে বের হয়।
জি। তাতেও যদি স্যার কাজ এর না হয়, জি স্যার। সেই সেই ক্ষেত্রে যেটা করা হয়, আহ, ওই ফ্লিট অ্যানেমা জাতীয় জিনিস ইউজ করা হয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। স্যার এরপরে সাইফুল ইসলাম রাকিব বলেছেন যে স্যার সবকিছুই কিছুদিন যাবত আমার ঠিকমতো স্যার উনি বলেছেন যে কিছুদিন যাবত ওনার ঠিকমতো পায়খানা ক্লিয়ার হচ্ছে না। এর জন্য কি করতে হবে? ওনার আগে সবই ক্লিয়ার ছিল। দয়া করে স্যার আপনার কাছে জানতে চাইছি আপনার মূল্যবান পরামর্শটা কি আছে এই বিষয়ে? পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, এখন জি, এতক্ষণ আলোচনায় নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, কারো যদি মল ক্লিয়ার না হয় সেটার কিন্তু বহুবিধ কারণ রয়েছে। আপনার যদি স্বাভাবিক নিয়মে ক্লিয়ার না হয়, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। উনি আপনার ইতিহাস শুনে পরীক্ষা নিরীক্ষা করে সঠিক পরামর্শ দিবেন। জি। স্যার আমরা যেহেতু আলোচনা করছি যে কি ধরনের সমস্যা হতে পারে, তো আমার কাছে মনে হয় যে একটু যদি বলে দিতেন যে একজন কোলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হয়ে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হবে যারা এই দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য কিংবা গ্যাসের সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে। এখন পরীক্ষা যে আগে করতে হবে সেটা না। এখন আমাদের কাছে যখন একটা রুগী এই জাতীয় সমস্যা নিয়ে আসে, কোষ্ঠকাঠিন্য নিয়ে, তখন আমরা রোগীর ইতিহাস শুনে সাধারণত একটা গ্লাভস পরে জ্যাসোকেন জেলি বা ব্যথা যেন না পায় পায়খানা রাস্তাটা দেখি ওখানে কি কোনো শক্ত পায়খানা আছে, নাকি ওখানে তার অন্য কোনো সমস্যা যেমন এনাল ফিসা, পায়খানা রাস্তাটা চিকন হয়ে গেছে, অথবা আমরা প্রক্টোস্কোপি করে কোনো হ্যামোরয়েড বা রেকটাল গ্রোথ আছে কিনা এই সমস্ত পরীক্ষাগুলি করে আমরা বোঝার চেষ্টা করি। এখন দেখা যায় এগুলি যদি নরমাল থাকে, তখন আমরা চিন্তা করি তার কোনো হাইপোথাইরয়েডিজমের প্রবলেম আছে কিনা। সেই ক্ষেত্রে থাইরয়েড ফাংশন টেস্ট যেমন সিরাম টিএসএস, টি4, টি3 এগুলি করেও দেখি। দেখা যায় সবকিছুতেও দেখা যাচ্ছে তার নরমাল, কিন্তু তার কোষ্ঠকাঠিন্য সারছে না। এটা বোঝার জন্য আমরা কোলোনোস্কোপি করি। আবার একটা অনেক বাচ্চাদের ক্ষেত্রে ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা দিয়ে এক্সরে করি। এগুলি তো নরমাল যদি থাকে। এখন তারপরে হচ্ছে অনেক ক্ষেত্রে যদি আমরা ওডিএস চিন্তা করি, অর্থাৎ অবস্ট্রাকটেড ডেফিকেশন সিনড্রোম, সেই ক্ষেত্রে আমার এমআর ডেফিকোগ্রাফি, অর্থাৎ তার কোনো রেক্ট্রো রেক্টাল ইন্টারসেপশন জাতীয় কোনো সমস্যা আছে কিনা বা রেক্টোস্কিল এই ডেফিকোগ্রাফি করলে বোঝা যায়। বা কোলনে যদি অন্য কোনো প্রবলেম থাকে আমরা কোলোনোস্কোপি করে থাকি। তারপর হচ্ছে যদি কোলন ট্রানজিট টাইম মানে কোলনে সংকোচন প্রসারণ ঠিকমতো হচ্ছে কিনা সেই পরীক্ষাও করে থাকি। আবার ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে অ্যানাল টোনটা আমরা দেখি, তার অ্যানাল ফিসার জনিত কারণে বা পায়খানাটা শক্ত হচ্ছে কিনা। কারণ সবার যে সব পরীক্ষা করতে হবে এমন না। এখন কার ক্ষেত্রে কোন পরীক্ষা করতে হবে সেটা নির্ভর করবে ডাক্তার যখন ওই রোগীটা দেখবে, ইতিহাস নিবে সেই ক্ষেত্রে। যেমন বাচ্চাদের যখন এই সমস্যাটা হয়, আমরা শুধু থাইরয়েড ফাংশন টেস্ট, বেরিয়াম এনএমআই এক্সরে করে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে সিদ্ধান্তটা পাই। কিন্তু বড়দের ক্ষেত্রে অনেক সময় আমাদের কোনো পরীক্ষারও প্রয়োজন হয় না। ইতিহাস শুনি বা চেম্বারে যে পরীক্ষাগুলি করি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, প্রক্টোস্কোপি, সিগমোইডোস্কোপি এর মাধ্যমে কিন্তু আমরা সিদ্ধান্তে আসতে পারি। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। স্যার আরেকটা সমস্যা এখন যে প্রশ্নটা আমি পড়বো আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের অর্ধেক মানুষেরই প্রশ্ন কিংবা তার বেশিও হতে পারে যে গ্যাসের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া আসলে খুবই মুশকিল এবং কেউ যখনই মনে করেন যে গ্যাসের সমস্যা হচ্ছে কিংবা অ্যাসিডিটি হচ্ছে নিজেরাই কিন্তু ওষুধ সেবন করেন। তো আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ জিয়াউল হক, উনি বলেছেন যে স্যার গ্যাসের সমস্যা থেকে চিরতরে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে? স্যার এই প্রশ্নের উত্তরটা যদি আপনি একটু আমাদের দর্শকদেরকে বিস্তারিত বলতেন এবং গ্যাসের সমস্যা কেন হচ্ছে বা কি ধরনের সমস্যা বা উপসর্গগুলো দেখা দিলে কেউ বলতে পারবে যে তার হয়তো বা গ্যাস্ট্রিক আলসার কিংবা পেপটিক আলসার ডিজিজের মতো সমস্যা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমাদের দেশে দেখা যায় ওই গ্যাসের ঔষধ খাওয়ার জন্য কেউ আসলে কোনো চিকিৎসকের কাছে যান না। দেখা যায় বাড়ির লোকজন যারা রয়েছে পেটে কোনো একটু সমস্যা হলে বলে এই গ্যাসের ওষুধ খেয়ে ফেল, বা সে নিজেও দোকান থেকে কিনে খাচ্ছে। অনেকে দেখা যায় বছরের পর বছর খাচ্ছে। আপনি যদি জানেন বাংলাদেশে সবচেয়ে বেশি এই এবিউস হচ্ছে আমি বলবো এই গ্যাসের ঔষধ এবং অ্যান্টিবায়োটিক। আমরা আসলে প্রত্যেকটা ওষুধের যেমন কিছু ভালো ইফেক্ট আছে,
মানে উপকারী দিক রয়েছে এবং প্রত্যেকটা ঔষধের কিন্তু কিছু অপকারী দিকও রয়েছে। আমাদেরকে ওষুধটা যতটা কম খাওয়া যায় সেটি আসলে মেনে চলতে হবে। আমরা অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হই না। মনে করি ডাক্তারের কাছে গেলে আমাকে একটু ভিজিট দিতে হবে। সেটা না করে ওষুধ কিনে খাচ্ছি। কিন্তু ওষুধ কিনে খেলে কি আপনি খুব আপনার নিজের উপকার করছেন নাকি অপকার করছেন? অনেক ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় মানে গ্যাস্ট্রিকের সমস্যা, পেট একটু ফুলে আছে। আমাদের পেটে কিন্তু সবারই গ্যাস থাকে। গ্যাস থাকাটাই স্বাভাবিক। আমাদের যেমন খাবারটা খাই, খাবার খাওয়ার পরে তারপর এখানে আমাদের খাবারটা হজম হয় এবং এই খাবারটা হজমে বিভিন্ন ব্যাকটেরিয়া সাহায্য করে এবং পেটে কিছু গ্যাস জমা হয় এবং সেই গ্যাসগুলি আমাদের বায়ুপথের মাধ্যমে, যেটা ফ্লাটাস বলি আহ, বা বায়ু নির্গমন বলি, সেইভাবে বের হয়। অনেকে কিন্তু এটাকেও গ্যাস মনে করে থাকে। আসলে যেটা অ্যাসিডিটির যে ব্যাপারটা, সেটা তখনই ওষুধ খেতে হবে যখন আমরা দেখি হয়তো উপরের পেটে, যেটাকে আমরা মাঝখানে মানে এপিগ্যাস্ট্রিক রিজনে যদি কারো ব্যথা হয়, আহ, তখন আসলে আলসারের জন্য ব্যথা হতে পারে। সেই রোগীরা ইতিহাস দেয়, আমি যাদের স্টোমাকে বা পাকস্থলীতে আলসার হয় তারা বলে থাকে আমার খাওয়ার পরে প্রচন্ড ব্যথা হয়, আবার খালি পেটে থাকলে ভালো লাগে। তখন আমরা আসলে চিন্তা করি না, তার হয়তো পাকস্থলীতে আলসারের সমস্যা থাকতে পারে। এবং সেই সমস্ত রোগীদেরকে যদি আমরা 1 মাস বা 2 মাস গ্যাসের ওষুধ দিই, তখন তার উপকৃত হয় এবং সেটা সেরে যায়। তারপরে যদি না সারে, সেই ক্ষেত্রে আমরা আবার যে এন্ডোস্কোপি করে আমরা বুঝতে পারি তার কোনো আসলে আলসার আছে কিনা। যদি থাকে সেটার চিকিৎসা দিতে হবে এবং আলসারটা কেন আসে, কি কারণে, সেই হিসেবে নির্ণয় করে তার যথাযথ চিকিৎসা নেওয়া উচিত। আবার কারো যদি পাকস্থলীর নিচের একটা অংশ, যেটাকে আমরা ডিউডেনাম বলি, সেই সমস্ত রোগীরা, ওখানে যদি আলসার হয় তখন সাধারণত বলে খালি পেটে আমার ব্যথা করে, খেলে ব্যথা করে না। ওরা সবসময় খেতে থাকে, কারণ আমরা জানি পাকস্থলীতে বিভিন্ন রকম অ্যাসিড নির্গত হয়। এখন যেটা নাকি আমরা যে খাবারগুলি খাচ্ছি সেটা হজমে সাহায্য করে। এখন পাকস্থলীতে যদি কোনো খাবার না থাকে, অথবা কারো দেখা যায় অত্যধিক পরিমাণে এই অ্যাসিডটা নির্গমন হয়। কেন হয়? কেউ যদি খুব বেশি অ্যাংজাইটিতে থাকে, রাত জেগে থাকে বা স্মোকিং করে, ধূমপানও একটা কারণ। অত্যধিক স্ট্রেস মানে দুশ্চিন্তায় থাকে, তাদেরও কিন্তু অ্যাসিডিটিটা হয় এবং সে তখন খাবার কথা ভুলে যায়। তখন কি করে? আমাদের পাকস্থলীতে আমরা যেই খাবার খাই সেটা হচ্ছে ৪ থেকে ৬ ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এখন দেখা যায় আমরা অনেকক্ষণ ৮ ঘন্টা ১০ ঘন্টা না খেয়ে আছি। তখন দেখা যায় অত্যধিক স্ট্রেস হচ্ছে বা স্মোকিং করছি, তখন অ্যাসিডের নির্গমনটা বেড়ে যায়। তখন সেটা কি করে? পাকস্থলীর যে মিউকাস মেমব্রেন বা এপিথেলিয়াল সারফেস রয়েছে, সেটা কি ইনজুরি করে অথবা সেখানে ক্ষতর সৃষ্টি করে। এটা থেকে দূরে থাকার জন্য আমি বলবো, আপনি অল্প অল্প করে ২-৩ ঘন্টা পরে পরে খান। দীর্ঘক্ষণ আপনি না খেয়ে থাকবেন না, স্মোকিং করবেন না, অত্যধিক মানসিক অশান্তি বা দিবেন না, নিয়মিত ঘুমাবেন। আম, যেটাকে বলি হেলদি লাইফ, সেটা যদি আপনি মেনটেন করেন, তাহলে এই অ্যাসিডিটির সমস্যা থেকে কিন্তু বাঁচতে পারেন। আপনি সব সময় স্মোকিং করবেন, তারপর আপনি খাবেন না ঠিক মতো। দেখা যায় আমাদের দেশে যেমন অনেক সময় অভ্যাসগত কারণে এরকম হয়। দেখা যায় সকালে খাচ্ছে আবার রাতের বেলা খাচ্ছে, দীর্ঘক্ষণ সে ফাস্টিং পজিশনে আছে। এটাও কিন্তু একটা অন্যতম কারণ। আবার অনেকে মনে হচ্ছে না আমার বায়ু নির্গমন হচ্ছে, আমার ফ্লাটাস পাস হচ্ছে, এটাকেও সে গ্যাস মনে করে, এটাকেও সে আলসার মনে করে। এটা মনে করে সে ওষুধ খেতে থাকে এবং অনেকে মনে করে পেটটা ভরা ভরা লাগছে। ওদের ক্ষেত্রে আমি বলবো, বাংলাদেশের যেমন বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলমান। আমাদের যেমন নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন, তোমরা যখন খাবে তখন পাকস্থলীটিকে ৩টা ভাগে ভাগে বিভক্ত করো। একটা ভাগ খাবার দিয়ে পূর্ণ করো, একটা ভাগ পানি দিয়ে পূর্ণ করো, আরেকটা ভাগ খালি রাখো। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা যখন খাই একদম গলা পর্যন্ত খাই, আবার খাওয়ার পরে কি করি? সাথে সাথে শুয়ে পড়ি। খাবার পরে কিন্তু আপনি সাথে সাথে ঘুমাতে যাবেন না। খাবারটা
আমরা দেখা যায় রাত্রে হয়তো 11টার সময় খাচ্ছি, কাজ-টাজ শেষ করে আবার দেখা যায় ঘুমিয়ে পড়ছি। তখন দেখা যায় এই খাবার যে পাকস্থলীতে পূর্ণ হইল, যখন শুয়ে থাকি সেটা কিন্তু উপরের দিকে চলে আসে। এখন এই খাবারটা আপনি 11টায় না খেয়ে যদি দেখা যায় আপনি 7টার দিকে খান, তারপর অন্যান্য কাজকর্ম করেন, ঘুমানোর আগে দাঁত-টাত ব্রাশ করে পানি খেয়ে ঘুমিয়ে থাকেন, তখন কিন্তু এই সমস্যাটা হবে না। হয়তো অফিসে যাচ্ছেন, দীর্ঘক্ষণ আপনি না খেয়ে না থেকে আপনি দেখা যায় ৩-৪ ঘন্টা ২ ঘন্টা পরে একটু পানি খেলেন, ১-২ টা বিস্কিটও খেলেন। তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটির সমস্যা, ডিউডেনামে যে আলসার বা গ্যাস্ট্রিক আলসার এগুলি থেকে আপনি দূরে থাকতে পারবেন। স্মোকিংটা বন্ধ করতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা, রাত জাগা এগুলো এভয়েড করতে হবে। স্ট্রেস এগুলি কিন্তু অনেক কারণ। কিন্তু সবাই মনে করে মরিচ খেলে মনে হয় আমাদের গ্যাস হবে। আ এ অনেক রকম ভ্রান্ত ধারণা কিন্তু আমাদের সমাজে প্রচলিত। এবং গ্যাসের সমস্যা যে কোনটা, অনেক সময় আইবিএস এর প্রবলেম, সে কিন্তু দেখা যায় ওই গ্যাসের ওষুধ খেতে থাকে। এই যে ওষুধ খাওয়ার ফলে আমাদের দেশে কিন্তু আ এই যে এন্টি আলসারেন্ট ওষুধের সেল খুব বেশি। এবং রোগীরা যত্রতত্র খাচ্ছে এবং সেটা খেয়ে যাচ্ছে। একসময় দেখা যায় তার উপর তার ডিপেন্ডেন্সি হচ্ছে। কিন্তু আদৌ তার ওই গ্যাসের ওষুধটা দরকার ছিল কিনা আ সেটা হয়তো একটা এখনো প্রশ্নবোধক চিহ্ন থেকে থাকে। আমি মনে করি সর্বাবস্থায় আমাদের চেষ্টা করতে হবে রোগগুলিকে প্রতিরোধ করার জন্য। আমরা যদি হেলথি লাইফটা লিড করি তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে দূরে থাকতে পারি। আর অযথা ওষুধ না খেয়ে নিজে, নিজে আপনার ডাক্তারি না করে আবার অনেকে হয়তো ডাক্তার না, সেও অন্যকে উপদেশ দেন। আপনি ১ টা ২ টা গ্যাসের ওষুধ খেয়ে ফেলো। এখন এতে তো আপনার সাময়িক হয়তো কিছু তার মানসিক শান্তি কিছু একটা গেলাম, আমার মনে হয় ঠিক হয়ে যাচ্ছে। আদতে কিন্তু তার আপনি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছেন। ধন্যবাদ। জি। ধন্যবাদ স্যার। দর্শক আপনারা আমাদেরকে অনেকেই একটা প্রশ্ন করছেন যে আ পাইলসের কি, কি চিকিৎসা আছে? কিংবা অপারেশন ছাড়া পাইলসের চিকিৎসা করা সম্ভব কিনা? আবার কেউ এটা বলেছেন আমাদেরকে যে ক্রনিক অ্যানাল ফিশার আছে এবং খুব কষ্ট হচ্ছে। তো আমরা প্রত্যেকটা বিষয় নিয়েই আলোচনা করব এবং স্যার আমি এখন এক করে আপনার কাছে একটু প্রশ্নগুলো বলছি। স্যার আমাদের বিভিন্ন বয়সেরই প্রশ্ন আছে এই সমস্যাটা নিয়ে। যেমন স্যার মুশতাক আহমেদ শাওন উনি লিখেছেন যে গত প্রায় ৭ মাস আগে উনার ৩ টা গ্যাজের অপারেশন হয়েছে। কোলোনোস্কোপি করিয়ে অন্য কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু এখন আবার একটা গ্যাজ হয়ে গিয়েছে। মাঝে মধ্যে এখন ব্যথা হয়। যদিও ব্যথাটা দীর্ঘ সময় থাকে না, উনার কোষ্ঠকাঠিন্য নেই, করণীয় কি? স্যার আমরা এক করে যদি সবার প্রশ্নটা নিয়ে দিতাম স্যার ঠিক আপনার কাছ আছে, থেকে। ধন্যবাদ। এখন আমি যেটা বলি, যদি কারো পাইলস হয়ে থাকে বা অ্যানাল ফিশার হয়ে থাকে, তার ৯৫ ভাগ ক্ষেত্রে কিন্তু কোনো অপারেশনেরই দরকার পড়ে না। আমাদের কাছে রুগীরা যখন আসেন, আমরা পরীক্ষা-নিরীক্ষা করে যদি দেখি পাইলসের প্রবলেম, তাদেরকে কিন্তু ওই প্রচুর পরিমাণে শাকসবজি, কিছু ঔষধ যেমন ড্যাফলন বা ডায়াসপিন, অ্যাসপিরিডিন জাতীয় ঔষধ, হ্যামোরিক এগুলি দেই। তারপরে হচ্ছে রোগীকে আ এগুলি খেয়ে কিন্তু অনেক পেশেন্টই ভালো থাকে। তার কোনো অপারেশনের দরকার পড়ে না। কারো ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে ওইটা নির্ভর করে পাইলসটা কি রকম। এটা কি 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি নাকি থ্রম্বোসড হেমোরয়েড? এটা কি সিঙ্গেল পাইলস আছে না ৩ টা পজিশনে 3, 7, 11 o'clock পজিশনে না চতুর্দিকে আছে? এটার উপরেই ডিপেন্ড করবে। এখন আপনি বলেন নাই আপনি কোথায় করিয়েছেন? এটা কি আদৌ কোনো বিশেষজ্ঞ সার্জন করেছেন? না অন্য কেউ করেছে? এবং অপারেশনের পরে আপনি ওই ডাক্তারের কাছে গিয়েছিলেন কিনা? অনেক কিছুই নির্ভর করে। এখন আমি মনে করি আপনার যে সমস্যাটা যার কাছে অপারেশন করিয়েছেন সে যদি বিশেষজ্ঞ সার্জন হয়ে থাকেন, উনার পরামর্শ নেন। আপনি যদি অন্য কারো পরামর্শ নিতে চান সেটাও নিতে পারেন। আসলে না দেখে এই ক্ষেত্রে আপনার মন্তব্য করাটা আমি মনে করি ঠিক হবে। ধন্যবাদ। জি। স্যার এই যে অর্শ বা গ্যাজ বা পাইলস এতগুলো প্রশ্ন আমাদের কাছে যে আছে, সবার কিন্তু একটাই প্রশ্ন যে অপারেশন ছাড়া কি কোনো চিকিৎসা আছে কিনা বা কোন স্টেজে আসলে অপারেশন করতে হয়? কি, কি পদ্ধতিতে আপনারা অপারেশন করছেন? তো অপারেশন নিয়ে যদি একটু আলোচনা করতেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি তো বললাম, আপনার হচ্ছে ৯৫ ভাগ ক্ষেত্রেই যখন আমরা নির্ণয় করতে পারবো এটা অ্যানাল ফিশার অথবা পাইলস, তার কোনো অপারেশনের প্রয়োজনই নেই। ওই যে ওষুধপত্র আর
লাইফস্টাইল, যেমন সে অতিরিক্ত কোষ্ঠকাঠিন্যটা পরিহার করবে, পর্যাপ্ত পরিমাণ পানি, শাকসবজি খাবে, অনেক সময় স্টুল সফটনার জাতীয় ওষুধ দিয়ে থাকি। এতে করে আমাদের 90 ভাগের বেশি রোগীরা ভালো থাকে। আর যাদের ক্ষেত্রে অপারেশন লাগে তাদের ক্ষেত্রে যদি সিঙ্গেল পাইলস থাকে, আমরা ইনজেকশন স্ক্লেরোথেরাপি দিই। এটাতে রোগীর কোনো কষ্ট হয় না। চেম্বারে দিয়ে থাকি, দেওয়ার পর চলে যায়। অনেক ক্ষেত্রে রোগীরা ভালো হয়ে যায়। অনেকের আমরা একটা রিং লাইগেশন, হয়তো কারো একটা হেমোরয়েড আছে, ব্লিডিং হচ্ছে, ওখানে একটা রিং করিয়ে দেই, তারপর সামান্য কিছু ওষুধ খেলে সে ভালো হয়ে যায়, তার অপারেশনের প্রয়োজন হয় না। যদি 3rd ডিগ্রি 4th ডিগ্রি হেমোরয়েড থাকে, তার অপারেশনের প্রয়োজন হয়, কিন্তু সেটাও তেমন কোনো জটিল কিছু না। আজকাল আমরা অনেক সময় কারো যদি ইন্টারনাল হেমোরয়েড থাকে, স্টেপল হেমোরয়েডোপ্লাস্টি বা লং অপারেশন করে থাকি, সেটাতে অনেক রুগীরা তেমন কোনো কাটাছিঁড়া হয় না, ভালো থাকে। অনেক পেশেন্টের আমরা লেজারের মাধ্যমে অপারেশন করে থাকি, তাদেরও কষ্ট হয় না। কিন্তু আবার অনেকের কেটেও করে থাকি। এখন এটা ডিপেন্ড করে আসলে আপনার পাইলসটা কিরকম, এটার প্রকারটা কিরকম, এটা কি সিঙ্গেল হেমোরয়েড না মাল্টিপল, এটা কি চতুর্দিক থেকে বেরিয়ে আসছে, এটার উপর। কিন্তু আপনি যদি মোটা দাগে বলেন, 95 ভাগের রুগীরা যদি প্রাথমিক অবস্থায় আসে, এর কোনো অপারেশনের দরকার পড়ে না। অনেকে ভয় পায়, দেখা যায় সার্জনের কাছে গেলেই হয়তো অপারেশন করে দেবে, সার্জনরা বসে আছে অপারেশনের জন্য, সেটা মনে করে অনেকে বিভিন্ন কবিরাজ বা হেকিমের কাছে যায় অপারেশনকে ভয় পেয়ে। ওখানে যে সেই সমস্যাটা হয়, দেখা যায় ওরা মলদারে তো কোনো কোন রোগটা সেটা ডায়াগনোসিস করতে পারেই না, ওখানে বিভিন্ন রকম এসিড লাগিয়ে দেয়, মলদারটা নষ্ট হয়ে যায়, পচে যায়। সেই ক্ষেত্রে এজন্য দেখবেন আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা, পাইলসের অপারেশন করলে ভালো হয় না, বারে বারে করতে হয়। আমি আপনার মাধ্যমে সবার জ্ঞাতার্থে বলতে চাই, এটা একটা অমূলক কথা, এটা একটা ভ্রান্ত ধারণা। আজকাল অনেক আধুনিক চিকিৎসা রয়েছে, আপনারা যেটা বিনা অপারেশনে বলেন, মানে 90 ভাগ রোগীর কোনো অপারেশনই লাগে না, যদি আমরা পাইলস বা অ্যানাল ফিশার ডায়াগনোসিস করতে পারি। আবার অনেকে দেখা যায় বিভিন্ন ভাবে প্রতারকের আহ, আহ, দ্বারা প্রতারণার শিকার হন। অনেকে বলে থাকে না পাইলস থেকে ক্যান্সার হয়ে যাবে, পাইলস থেকে অ্যানাল ফিশার হয়ে যাবে। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, অ্যানাল ফিশার বা পাইলস থেকে কোনো ক্যান্সার হয় না। ক্যান্সারটা হচ্ছে আলাদা একটা ডিজিজ, এবং সেটার জন্ম হচ্ছে ক্যান্সার হয়ে, বা অনেক সময় দেখা যায় রেকটাল পলিপ থেকেও ক্যান্সার হতে পারে, কিন্তু পাইলস থেকে ক্যান্সার হয় না। পাইলস থেকে হয়তো থ্রম্বোস হেমোরয়েড হতে পারে, এনাল ফিশার থেকে একটা লো ভ্যারাইটির ফিস্টুলা হতে পারে, বা এনাল ফিশার থেকে পাইলস হতে পারে। এগুলো হচ্ছে একটা বিনাইন ডিজিজ। এটার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত রোগীর খুব বেশি সমস্যা হবে না, তার অপারেশনের কোনো প্রয়োজন নেই। ওষুধের মাধ্যমে বা ছোটখাটো আধুনিক চিকিৎসার মাধ্যমে এটা সম্ভব। এটা অপারেশনের কোনো ব্যথাদায়ক না, কষ্টদায়ক না। আমরা পিছনে একটা ইনজেকশন দিয়ে বা স্থানীয়ভাবে অবশ করে, কোনো রোগীর ক্ষেত্রে সম্পূর্ণ শরীর অবশ করে করে থাকি। রুগীরা তেমন কোনো টেরও পান না, বুঝতেও পারেন না। অনেক রুগীরা আমাদের বলে, আমি সবসময় ভুল বুঝে এসেছি, এটা অপারেশন করি নাই, এত কষ্ট পেয়েছি, এখন তো পরে ইনশাল্লাহ ভালো আছি। অপারেশন যে হয়েছে সেটা তো আমি বুঝতে পারি নাই। কাজেই আপনি যে কাজটা আহ, করেন না সেটা সম্পর্কে তো আসলে আপনার জ্ঞান নেই। আমি চিকিৎসক, আমি এটা কাজ করি, এই বিষয়টা আমি বুঝি। আমাকে যদি বলে আপনি বিমানটা কিভাবে চালায়, সেটা তো আসলে পাইলট বুঝবে, সেটাকে আমি বুঝবো? আমি যখন বিমানে চড়ি তখন আমার কাছে অনেক সময় মনে হয় বিমানটা মনে হয় পড়ে যাচ্ছে, পাইলট কিভাবে ল্যান্ড করবে, এটা যদি বিভিন্ন রকম কথা আসে। কাজী আমরা যেই বিষয়টা জানবো সেই বিষয়টা নিয়ে যেন কথা বলি, অন্য বিষয় নিয়ে যেন কথা না বলি, তাহলে কিন্তু আমাদের রুগীরাও সঠিক জিনিসটা পাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটা পেশেন্টের হয়তো অ্যানাল ফিশার ছিল, তার প্রেসক্রিপশন দেখে আরেকটা রুগী ওষুধ খাওয়া শুরু করে দিল, তখন তার যদি ক্যান্সার হয়ে থাকে অথবা ফিস্টুলা হয়ে থাকে, তার প্রেসক্রিপশনে তো তার ওষুধ ভালো হবে না, বরঞ্চ তার যদি নর্মাল ফিস্টুলা ছিল সেটা জটিল ফিস্টুলায় পরিণত হবে, তার ক্যান্সারটা যদি আর্লি স্টেজে ছিল সেটা অ্যাডভান্স স্টেজে যাবে। তখন যখন ডাক্তারের শরণাপন্ন হবে বা আমাদের কাছে আসে, তখন দেখা যায় আমরা তেমন কিছু করতে পারি না, ক্যান্সারটা সমস্ত শরীরে ছড়িয়ে গেছে, তার থেরাপি টেরাপি দেওয়ার পরেও কোনো লাভ হচ্ছে না। কাজে আমি বলবো যে কোনো অসুখ আপনার শুরুতে যদি চিকিৎসা নেন, আপনার কোনো বিশেষ করে অ্যানাল ফিশার
অথবা পাইলস, আপনার অপারেশনের প্রয়োজন নেই। আপনি এমনিতে কিছু ওষুধ খেয়ে এবং জীবনযাত্রাটা নিয়ন্ত্রণ করে ভালো থাকুন। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর করে বিস্তারিত বলবার জন্য প্রত্যেকটা বিষয় নিয়ে। স্যার আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে কিছু বলবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এখন মিস্টার মুজিবুর রহমানকে। তিনি হেড অফ গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড ডার্মাটোলজি পোর্টফোলিও ম্যানেজার সেলস স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আসসালামু আলাইকুম এবং আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ডক্টর এমা শারমিন। থ্যাংক ইউ ডক্টর মোহাম্মদ নাজমুল হক মাসুম ভাই। ভেরি নাইস টু সি ইউ। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, একটু কথা থ্যাংক ইউ বলার সো মাচ। সুযোগ করে দেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে শুনতেছিলাম আপনার প্রাণবন্ত আলোচনা। অনেক একজন দর্শকের প্রশ্ন আমার খুব ভালো লেগেছে যে কি করলে গ্যাস্ট্রিকের ওষুধ আর খাওয়া লাগবে না। আসলে প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করবো ডক্টর মোহাম্মদ নাজমুল হক স্যার মাসুম ভাইকে, কারণ তার অত্যন্ত মূল্যবান সময় ব্যক্ত করে তার প্রাণবন্ত এই আলোচনায় সংযুক্ত হওয়ার জন্য, যা উপকৃত হবেন আমাদের সারা দেশের জনগণ। ধন্যবাদ জানাবো ডক্টর নাইমা শারমিন তার গ্যাস্ট্রো কেয়ার প্রোগ্রামকে, যাতে যার মাধ্যমে অসংখ্য শ্রোতা যারা দেশে এবং বিদেশে যে প্রান্ত থেকে শুনছেন এই অনুষ্ঠান, এই কোষ্ঠকাঠিন্য, পাইলস এবং গ্যাসের সমস্যায় করণীয়। প্রফেসর ডক্টর নাজমুল হক স্যার বলেছিলেন তার ডিফারেন্ট স্পিচে যে আমাদের দেশের এরকম কোনো মানুষ নাই যে যার ভিতরে গ্যাসের সমস্যা নাই। ব্যক্তিগতভাবে যে আমরা তিনজন কথা বলছি, আমরা তিনজনও অস্বীকার করতে পারবো না আমরাও কেউ না কেউ বিভিন্ন সময় গ্যাসের ওষুধ খেয়ে না ফেলি। তার মূল কথা হলো এই যে অযাচিত ভাবে গ্যাসের ওষুধ না খাওয়াটাই আমাদের পক্ষে কাম্য। স্কয়ার দেশের নাম্বার 1 ফার্মাসিউটিক্যালস কোম্পানি। ধন্যবাদ জানাবো নেক্সাম মাস্ককে, যারা যুগান্তকারী একটি গ্যাসের ওষুধ। যে কথা প্রফেসর ডক্টর নাজমুল হক স্যার বলেছেন যে ডিফারেন্ট টাইপের গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার এক পর্যায়ে কোনো ওষুধই কাজ করেন না। সেক্ষেত্রে নেক্সাম মাস্ক, যে ডিফারেন্ট মাস্ক টেকনোলজি বাংলাদেশের প্রথম নিয়ে এসেছেন, যেক্ষেত্রে আসলে গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসারের জন্য মেডিকেশনের প্রয়োজন, সেক্ষেত্রে একটি যুগান্তকারী ড্রাগ নেক্সাম মাস্ক। নিঃসন্দেহে এক্সাম মাস্ককে ধন্যবাদ জানাবো এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য। পাশাপাশি প্রফেসর ডাক্তার মাসুম স্যারকে অবশ্যই কৃতজ্ঞতা জানাবো তার প্রাণবন্ত যে আলোচনা এবং ডক্টর নাইমা শারমিন তার প্রাণবন্ত সঞ্চালনার জন্য। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠান তখনই সার্থক হবে প্রফেসর ডক্টর নাজমুল হক মাসুম স্যার যে অ্যাডভাইস গুলো আমাদের দেশের দর্শকের জন্য দিয়েছেন সেটা মেনে চলবে। এ কারণে আমাদের দেশের মানুষের একটা সহজ লভ্য ওষুধ হচ্ছে ওষুধের দোকানে গেলে সহজে ওষুধ পাওয়া যায়। পৃথিবীর কোথাও এটা সম্ভব নয়। তো চিকিৎসকের পরামর্শ নেন কোষ্ঠকাঠিন্য দেখা হলে। আরো একটা জিনিস আমরা জানলাম যে যারা কোষ্ঠকাঠিন্য আসলে একটি খুব কষ্টদায়ক পীড়া, যার হয়েছে সেই বুঝে আসলে এদের কষ্টটা কতটুকু। যেটা মাসুম স্যারের আলোচনার মধ্যে বুঝতে পারলাম, স্টুল নরম করার জন্য কন্টিনিউয়াসলি ড্রাগ খেলেই যে একসময় এটা ড্রাগ ডিপেন্ডেন্ট হয়ে যাবে। সো সেক্ষেত্রেও প্রিয় দর্শক যারা আপনারা শুনেছেন, স্যারের এই উপদেশটা মানা জন্য আমি একজন গুড সিটিজেন হিসেবে অনুরোধ করব যে শুধু ওষুধের উপর ডিপেন্ডেন্ট না হয়ে লাইফ স্টাইলকে কিছু পরিবর্তন করুন, যা স্যারের আলোচনায় একটা মূল্যবান স্পেস ছিল যে লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে। পক্ষান্তরে ডাক্তার নাইমা শারমিনকে আবারও ধন্যবাদ। গ্যাস্ট্রো কেয়ারের মাধ্যমে আমাদের দেশের 90% লোক যারা এই রোগে আক্রান্ত তাদেরকে সচেতন করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাবো নেক্সট মাপসকে তার এই প্রোগ্রামকে স্পন্সর করার জন্য, এবং আবারও কৃতজ্ঞতা জানাবো ডক্টর মাসুম স্যারকে তার মূল্যবান সময় ব্যক্ত করে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। পাশাপাশি দর্শক যারা শুনেছেন তাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো, আমাদের দেশে নিউ নর্মাল লাইফ আমরা বলতেছি স্টার্ট হয়েছে, বাট আমাদের দেশ থেকে কিন্তু করোনা এখনো বিদায় হয়নি। এখনো করোনায় অসংখ্য লোক আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু কম নয়। তো আমরা যে যেখানে থাকি, কর্মস্থলে থাকি, বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করি, এই আশা ব্যক্ত করে ডক্টর মাসুদ স্যার আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ডক্টর নাইমা শারমিন, ধন্যবাদ ডক্টর মাসুদ স্যার। প্লিজ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমিও ধন্যবাদ জানাতে চাচ্ছি আপনাকে এত সুন্দর বলার জন্য, নাইমাকে এবং স্কয়ারকে, নেক্সাম মামসকে, এবং আজকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে শুনছেন আমাদের কথা,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। করোনা এখনো আমাদের মধ্যে যায়নি, যদিও আমরা সবাই জীবনের তাগিদে বাইরে বের হতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। সবাই যেন সতর্ক থেকে মাস্ক পরিধান করে যথাসম্ভব সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমাদের কাজগুলি যেন করি। আমাদের কাছ থেকে যেন করোনা বিদায় নেয়, আমরা যেন আবার ভালোভাবে জীবনযাপন করতে পারি, সেই কামনা করে আজকে যারা শুনেছেন তাদেরকে আমার সালাম এবং তাদের সুস্থতা কামনা করে আবারও নাইমাকে, স্কয়ারকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হেলথ টিউবিডি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর পক্ষ থেকে যে আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন হেলথ টিউব বিডির গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ক সিরিজ অনুষ্ঠান স্কয়ার প্রেজেন্স গ্যাস্ট্রোকেয়ার, স্পন্সর্ড বাই স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এন্ড পাওয়ার্ড বাই নিক্সাম মার্কস এফেক্টিভ ট্রিটমেন্ট ফর হাইপারএসিডিটি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আমি আশা করছি আপনাদের এই সমস্যাগুলো থাকলে আমাদের আজকে যে অতিথি আপনাদেরকে কিছু পরামর্শ দিয়েছেন, মতামত জানিয়েছেন তার এক্সপেরিয়েন্স থেকে, অবশ্যই সেগুলো আপনারা মেনে চলবেন এবং অনেকটাই ভালো থাকার চেষ্টা করবেন। আর আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এবং আমাদের প্রতিনিয়ত যে অনুষ্ঠানগুলো আমরা করছি সেখানে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, কিংবা যদি আপনাদের মনে হয় যে কমেন্ট সেকশনে না জানিয়ে আপনারা আমাদেরকে কোনো অন্য প্রশ্ন করতে চাচ্ছেন, আমাদেরকে ইনবক্সে মেসেজ করুন। আমরা অবশ্যই বিশিষ্ট চিকিৎসক দ্বারা আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব এবং আপনারা যাতে সুবিধা পান আমাদের থেকে, কিংবা অ্যাওয়ারনেস বিল যেভাবে আমরা করতে চাচ্ছি সেভাবে আপনারা আমাদের কে সাহায্য করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই সেটা সমাধান করে দিব। সবসময়কার মতো আমাদের হেলথ টিউব বিডির সাথেই থাকুন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।